ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসে তিনটে জিনিস কভার করছিলাম। হোয়াট ইজ ই বিজনেস, কি কম্পোনেন্টস অফ ই বিজনেস, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস দ্যাট উইল ইনভলভ অ্যাট ই বিজনেস। আচ্ছা, সেকেন্ড ক্লাস আমরা লার্নিং আউটকাম 4 থেকে স্টার্ট করব। So what is the difference between e-commerce, e-business? So definitely there is a difference between e-commerce and e-business. Our definition agar জিনিসটা বলা হয়েছে আজকে ডিটেইলে যাওয়া। সো প্রথমে যদি ই-কমার্সের কথায় আসি, ই-কমার্সের ডেফিনেশনটা কি, মূল থিওরিটা কি? ই-কমার্সটা কি? It's about selling buying and selling of goods and services over the internet. Over the internet. Over the internet. Okay. So এখানে আর কি অ্যাক্টিভিটি আছে এটা নিয়ে ই-কমার্স বদার করে। ই-কমার্স কি নিয়ে কাজ করে? বাইং এন্ড সেলিং অফ গুডস এন্ড সার্ভিসেস। দ্যাট ইজ ই-কমার্স। সো আপনার পয়েন্ট থেকে যখন আপনি চাল ডাল থেকে ডিম কিনতেছেন, ইউ আর অনলি বাইং the good from the e-commerce. চাল ডালের পয়েন্ট অফ ভিউ থেকে খালি যেটা ডিম অর্ডার করলেন ডিমটা বাসায় চলে আসবে তা না, তার পয়েন্ট অফ ভিউ থেকে টোটাল জিনিসটাই প্রসিডিউরটা ই বিজনেস এখানে মেনটেন করতেছে। সেটা একটা চালান করতেছে, সেটা স্টক দেখতেছে, স্টকে 100 ডজন ডিম ছিল বা 200 ডজন ডিম ছিল, ওখান থেকে 1 ডজন বের হতেছে, 1 ডজন চলে যাওয়ার পরে 100 ডজন থেকে একটা বিয়ে করে 99 ডজন হয়ে গেছে। তার এন্ড থেকে কিন্তু ইটস ই বিজনেস। সে মানে সে আপনাকে রিসিপ্ট দিচ্ছে, টোকেনও দিচ্ছে, তারপরে তার যে ডেলিভারি ম্যান গাড়িতে যখন সে আসতেছে সে আপনাকে রিসিপ্ট দিচ্ছে। তার এন্ড থেকে ইটস এ টোটাল প্রসিডিউর অফ বিজনেস, ইটস ই বিজনেস। বাট ফ্রম ইয়োর সাইড ইট ইজ ইউ আর অনলি বাইং এ প্রোডাক্ট থ্রু দ্য প্ল্যাটফর্ম কল চালনা। সো হোয়াট অ্যাবাউট ই বিজনেস? E-business refers to conducting all the business activities online, including buying, selling, marketing, customer service, and internal operations. So, আপনি যে চালাল যে অনলাইনে বিজনেস অ্যাক্টিভিটি অনলাইনে চালাচ্ছে, আপনি জানেন কিভাবে? অনলাইনে থ্রু সে সেল করতেছে প্রোডাক্ট, সে মার্কেটিং করতেছে। চালডালে দেখবেন আগে যখন তো স্পন্সর্ড অ্যাক্টিভিটি দেখা যায় তো সবসময় বলতো যে ডিমের একটা ইয়ে থাকতো, ডিমটা করে হাইলাইট করতো যে বাজারের সব থেকে কম দামে ডিম। দ্যাট মিনস কি, ডিমটা ওরা প্রোডাক্টটা দেখাইতো, বাট এর থ্রুতে কিন্তু সে পুরা তার চাল ডালটাই কিন্তু সে মার্কেটিং করতেছে আপনার কাছে। তখন আপনি একটা যখন আপনার ইন্টারেস্ট হয়েছে, আপনি চাল ডালে ঢুকছেন, আপনি দেখছেন ডিম আছে, দুধ আছে, কলা আছে, রুটি আছে, আলু আছে, সব আছে। সো মার্কেটিংটা সে করছে। আমি ডিম নিলাম চাল ডাল থেকে অনলাইনে অর্ডার করে, ডিম নেওয়ার পরে দেখলাম 12টা থেকে 2টা ডিম নষ্ট বা 2টা ডিম ফাটা। তখন আমি চাল ডালে যে কাস্টমার সার্ভিস সেন্টারে যে নাম্বারটা আছে, চাল ডালে যখন আমি অর্ডার করতেছি তারা কিন্তু রিসিপ্টটা ডিমের সাথে রিসিপ্ট পাঠাচ্ছে, এটা গ্যারান্টি তার দিবে। ওই ডিমে কিন্তু একটা ওই ডিম বলছি ওই রিসিপ্টে কিন্তু একটা নাম্বার আছে, কাস্টমার সার্ভিস, এই নাম্বারে যখন কাস্টমার সার্ভিসে ফোন করে বলবো যে আমি সাপোজ আজকে 16 তারিখ দুপুর 1টার দিকে আমি 1 ডজন ডিম অর্ডার করছি, ডিম 1 ডজন হাতে পাইলাম, এখন পাওয়ার পরে দেখি 12টা ডিমের মধ্যে 2টা ডিম নষ্ট। এইখানে তখন আমার সার্ভিস আমাকে কারণ দর্শাইতে ও দায়বদ্ধ, এবং ও যদি ঠিক ওর এন্ড থেকে উত্তরটা কি হইতে পারে, এক হইতে পারে গাড়িটা আসার সময় ভেঙে গেছে বা ইচ্ছাকৃতভাবে হয় নাই, আপনাকে রিপ্লেস করে দিচ্ছি। So this is also part of e-business. And lastly, internal operation. এখন তার ডিম ধরেন 100 ডজন ডিম আছে তার ওয়্যারহাউসে বা তার এন্ডে, এখন হয়ে গেছে অর্ডার 120 ডজন। তার মানে কি, এখানে তার তো ইন্টারনাল অপারেশনের একটা সমস্যা দেখা যাবে যে আমার সাপ্লাই চেইন, আমার প্রকিউরমেন্ট আমাকে জানায় নি, বা আমার ওয়্যারহাউস আমাকে জানায় নি আমার স্টকটা। তখন তার কি করতে হবে, তার ইন্টারনাল অপারেশনের সমস্যা হবে, সে চাহিদা অনুযায়ী দিতে পারবে, সাপ্লাই চেইনের সমস্যা হবে। সো এই টোটাল প্রসিডিউরটা দ্যাট ইজ ই বিজনেস। ইটস এ মিক্সচার অফ থিং। ডিম অর্ডার করলাম, ডিম চলে আসতো, ব্যাপারটা কিন্তু তা না, এটার ব্যাক এন্ডে অনেক কিছু জড়িত।
এখন ধরেন চাল ডাল এরকম ডিম অনলাইনে আপনি প্রথমে যখন দেখলেন অনলাইনে এরকম ডিম বেচতেছে, আজকে আপনি ওরা যেহেতু মার্কেটিংয়ে ফোকাস করছে ডিমটাকে আপনি ইম্পর্টেন্স দিয়ে দেখছেন, বাট আজ বাদে কাল কিন্তু আপনার মনেই হতে পারে যে শুধু ডিম যেহেতু আছে সবজিও থাকতে পারে, দুধও থাকতে পারে, ফলও থাকতে পারে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মার্কেটিংটা কিন্তু পুরোটাই হচ্ছে ইন্টারনেটের থ্রুতে, তার মার্কেটিংটা কিন্তু একটা হোল হচ্ছে। তো বিজনেসটা কিন্তু সে প্রপার বিজনেস বলতে যেটা বোঝাচ্ছে সেটা করতেছে, ফ্রম অর্ডার টু ডেলিভারি টিল কাস্টমার সার্ভিস টিল কোম্পানি, সব এন্ডে সে সাপোর্ট করছে। নেক্সট হচ্ছে রিলেশন। ই-কমার্স ইজ দ্য সাবসেট অফ বিজনেস। ই-কমার্সটা কি? এটা হলো একটা সাবসেট বিজনেস। বিজনেসের একটা নির্দিষ্ট পার্ট। সকল ই-কমার্সই বিজনেস, কিন্তু সকল বিজনেস ই-কমার্স না। ঠিক আছে, এটা আপনার কথা ঠিক আছে। এটা হচ্ছে মানে এটা হচ্ছে এডুকেশন সেক্টরে বলে না যে ওই স্লোগান টোগানগুলি দেখবেন যে সরকারি প্রতিষ্ঠানে বা ইয়ের স্লোগানগুলি হয় এরকম। সো আপনি যেটা বলছেন না এক্স্যাক্টলি ঠিক, মানে এটা একটু কমপ্লিকেটেড। বিষয়টা হলো ই-কমার্সটা হচ্ছে সাবসেট অফ বিজনেস। বিজনেস একটা স্বতন্ত্র একটা জিনিস, বিজনেসের আন্ডারে ই-কমার্স কাজ করে। সো ইউনিভার্সিটি একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি অফ স্কলার্স একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি অফ স্কলার্সের একজন প্রোডাক্ট হচ্ছেন স্টুডেন্ট। নেক্সট হচ্ছে ই-বিজনেস কি? সুপারসেট অফ ই-কমার্স। ই-বিজনেস ইজ দ্য সুপারসেট অফ ই-কমার্স। সুপারসেট কথাটার অর্থ কি? মেইন সেট সেটা সাবসেট, যে ছোট ছোট সেটগুলো বের হয়। সুপারসেট হচ্ছে মেইন সেট। দ্যাট মিন্স ই-কমার্স পরে আসছে, ই-কমার্স ইজ ডিপেন্ডেন্ট অন ই-বিজনেস। ই-বিজনেস একটা স্বতন্ত্র সেট যেটার আন্ডারে ই-কমার্স। দ্যাট ইজ সুপারসেট। নেক্সট হচ্ছে হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। ই-কমার্স জাস্ট ইনভলভস বাইং এন্ড সেলিং অফ প্রোডাক্ট এন্ড সার্ভিস। ইটস এ সিম্পল থিং। ই-কমার্স কি করতেছে? বাইং এন্ড সেলিং প্রোডাক্ট থ্রু দ্য ইন্টারনেট। বাইং এন্ড সেলিং প্রোডাক্ট। ই-কমার্স খালি বাইং এন্ড সেলিং এর সাথে জড়িত। জাস্ট জি জাস্ট। ই-বিজনেসটা কি? ইট ইনক্লুডস অল টাইপ অফ প্রি-সেল এন্ড পোস্ট-সেল। প্রি-সেল থেকে শুরু করে পোস্ট সেল, মানে সেলের পরেও যদি কমপ্লেন হইল বা কাস্টমার রিলেশন, এই এন্ডেও ই-বিজনেস কাজ করতেছে। কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হলো ই-কমার্সের যে কনসেপ্টটা, এটা একটা ন্যারোয়ার কনসেপ্ট। ইট ইজ নট এ ভাস্ট কনসেপ্ট, ইটস এ স্মল কনসেপ্ট। এটা কার ভাঙা যায়? হ্যাঁ, এটা কার ভাঙা যায়? এটা জানা যায়। এন্ড রেস্ট্রিক্টেড টু বাইং এন্ড সেলিং, এটা খালি বাই এবং সেলের সাথে জড়িত, এখানে আর কিছু করার ওয়ে নেই। বাট ই-বিজনেসটা কি? ইটস এ ব্রডার কনসেপ্ট। কনসেপ্টটা একটা হোল কনসেপ্টটা অনেক বড়। ধরেন আমরা যখন আপনার ধরেন আমাদের হাত পা বা শরীরের অঙ্গগুলি, পুরোটা তো বডিটা তো মেইন উপাদান। বডির তো একটা একটা করে উপাদান, হাত পা নাক চোখ সব কিছু। সো দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস ইজ দ্য বডি। বডির এলিমেন্টস হচ্ছে কি, আমার হাত আছে, আমার পা আছে, আমার নাক আছে, চোখ আছে, ব্যাপারটা হলো এরকম। সো ইটস এ ব্রডার কনসেপ্ট। এই কনসেপ্টটা ইটস জাস্ট এ ন্যারো কনসেপ্ট, বাই এবং সেল, এখানে আর কিছু নেই। তো এখানে ব্রডার কনসেপ্ট কোন পার্সপেক্টিভ থেকে? ইট ইনভলভস সার্ভেইং। একটা ই-বিজনেস
সার্ভে থেকে শুরু করে সাপ্লাই চেইন থেকে শুরু করে লজিস্টিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডাটা মাইনিং পর্যন্ত শিখো। ডাটা মাইনিং কি? সাপোজ একটা 20 থেকে 25 বছরের ছেলেরা কি টাইপের কালারের গেঞ্জি পছন্দ করে? 20 থেকে 25 বছরের ছেলেরা অনেক রকমের গেঞ্জি পরে। ডাটা মাইনিং এর মাধ্যমে এটা জানা যাবে যে 20 থেকে 25 বছর বয়সের ছেলেরা তারা ডাটা মাইনিং ডাটাকে সাপোর্ট করে। ডাটা মাইনিং হচ্ছে এখানে বিপুল একটা সিস্টেম যেখানে বিপুল পরিমাণে ইনফরমেশন আছে, বাট এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি এক্সেল যেটা আমরা করি, এক্সেলে অনেক ডাটা আছে, আমার যে স্পেসিফিক ইম্পর্টেন্ট যে ডাটাটা আমার দরকার ওইটাকে আলাদা করছে, দ্যাট ইজ ডাটা মাইনিং। এবং ই বিজনেসেরই কনসেপ্টে একটা বিজনেসের কি দরকার কি না দরকার, কি নিয়ে সে কাজ করবে, মার্কেট সার্ভে কথাটা কেন আসতেছে? মার্কেট সার্ভে কথাটা কেন আসতেছে? একটা প্রোডাক্ট নামানোর আগে মার্কেট সার্ভে, সাপ্লাই চেইনের কথাটা কেন হচ্ছে? একটা প্রোডাক্ট যখন মার্কেটে নামতেছে বা একটা ই বিজনেস, একটা ইলেকট্রনিক বিজনেস যখন একটা প্রোডাক্টকে সে ওয়েবসাইটে তুলতেছে বা ইন্টারনেটে তুলতেছে, তখন তাকে তার সাপ্লাই চেইনটা ইনশিওর করতে হবে। সাপ্লাই তার মানে চেইনটা র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ফিনিশ গুড পর্যন্ত সব। এন্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট। লজিস্টিক্স ম্যানেজমেন্টটা কি? স্যার যে হ্যাঁ, ট্রান্সপোর্টেশন যে এখন একটা আমি সাপোজ আমি ধরেন একটা মোবাইল অর্ডার করছি, সো যখন আমি ট্রান্সকম থেকে একটা মোবাইল অর্ডার করলাম স্যামসাং, প্রসেসটা কি হবে? প্রথমে সাপোজ আমার বাসা সাপোজ হচ্ছে মিরপুর 12, সাপোজ এক্সাম্পল মিরপুর 12 তে একটা স্যামসাং সেন্টার আছে। এখন স্যামসাং সেন্টারের সাথে সাপোজ সুন্দরবন কুরিয়ার, স্টেটফাস্ট এদের এমওইউ আছে। আমি যখন মিরপুর 12 থেকে ফোনটা অর্ডার করলাম, স্যামসাং মেইন যে সেলিং পয়েন্টে যে আছে বা সেলসে যে আছে, সে ইনফরমেশনটা স্যামসাং সেন্টার মিরপুর 12 তে দিল, তোমার এলাকায় এরকম একটা ফোনের অর্ডার আছে। এখন কি হবে? ও তখন সুন্দরবন কুরিয়ারকে বলল যে আমার এরকম একটা ফোনের অর্ডার হয়েছে, তুমি এটাকে ওই ব্যক্তির বাসা মিরপুর 12 তুমি এটা পাঠানোর ব্যবস্থা করো। তখন আপনি দেখতে পারবেন ট্র্যাক নামের একটা প্রসেস আছে, যে রাত 12:36 মিস্টার তাজবিক হক নামে একটা মোবাইল অর্ডার সম্পন্ন করছে। সকাল 6টার দিকে স্যামসাং মিরপুর 12 অর্ডারটা বুঝে পাইছে। সকাল 8টার দিকে মিরপুর 12 ওই স্যামসাং এর সেলসম্যান সে সুন্দরবন কুরিয়ারের সাথে কথা বলছে দুপুর 4টার দিকে কুরিয়ারের লোক এসে মোবাইলটা তার নিজের আয়ত্তে নিচ্ছে। সন্ধ্যা 6টার দিকে সে যাত্রা শুরু করছে, সে রাত 10টার মধ্যে ফোনটা তাজবিকের কাছে পৌঁছে। সো এটা ইটস এ টোটাল লজিস্টিক্স ম্যানেজমেন্টের আন্ডারে জিনিস স্যার। স্যার ডাটা মাইনিংটা তাহলে কি বলতে থাকতে বলেন? ডাটা মাইনিং হচ্ছে আপনার সাপোজ আপনি ক্লাস 5 এর যারা বাচ্চারা আছে তারা প্রাইমারি স্কুল লেভেলে তারা কি কি নিয়ে পড়ালেখা করে এটা আপনি বের করবেন। সে ইংলিশ পড়ে, সে বাংলা পড়ে, সে ধর্ম পড়ে, সে বিজ্ঞান পড়ে, সে সমাজ পড়ে, সে শারীরিক শিক্ষা পড়ে, সে আরও অনেক কোর্স করে। টোটাল ডাটাটা আপনি নেওয়ার পরে এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিলেন যে কোন জিনিসগুলি সকল স্কুলেই কভার করা হয়ে থাকে। ইউ টক আউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি দেখবেন আপনি যখন এক্সেলে আপনি যখন কাজ করতেছেন, এক্সেলে আপনি ধরেন 100 জনের স্যালারি আপনি চাইলে কিন্তু স্পেসিফিক নাম ধরে আপনি 2-3 জনকে আপনি ফাইন্ড আউট করতে চান, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। মানে যাদের 1 টাকা করে স্যালারি, আমি না 1 টাকা এখানে স্যালারিটা ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হলো আপনার কাছে একটা জিনিস সম্পর্কে প্রচুর তথ্য আছে। এই তথ্যগুলির মধ্যে আপনি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি এটাকে আপনি আলাদা করতেছেন বা চক আউট করতেছেন, দ্যাট ইজ ডাটা মাইনিং।
আপনি কাজ করবেন। নেক্সট হচ্ছে রেলিভেন্সি। রেলিভেন্সি কথাটার অর্থ কি? রেলিভেন্স কোন মানে কিছুর সাথে রিলেট করে প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিক একটা সাথে একটা সম্পর্ক। কতটা প্রাসঙ্গিক রেলিভেন্ট জিনিসটা। এখন আপনার ই কমার্স ই বিজনেস ক্লাসে এসে যদি আমি অ্যাকাউন্টিং এর ফর্মুলা বলি, রেলিভেন্সি থাকবে না। Yes. সো এখন ই কমার্সের রেলিভেন্সিটা কোথায়? ই কমার্সের রেলিভেন্সিটা হচ্ছে B2C, মানে কি বিজনেস টু কাস্টমার। কারণ ই কমার্সে তো ই কমার্স থেকে মেইনলি কিনে তো কাস্টমারটাই, আমার আপনার মতো কাস্টমাররাই তো ই কমার্স থেকে। সো ইট ইজ মোর রেলিভেন্ট টু B2C। আর ই বিজনেস রেলিভেন্সিটা কি কোথায়? B2B, বিজনেস টু বিজনেস। এখন এক্সাম্পলে আসি। এক্সাম্পল ই কমার্স হচ্ছে বাইং অফ পেন ড্রাইভ ফ্রম amazon.com ইজ কনসিডার্ড অ্যাজ ই কমার্স। আপনি এটা ভুলে যান, আপনি চিন্তা করেন বাইং এগ ফ্রম chalral.com, সিম্পল। নেক্সট হচ্ছে ই বিজনেসের এক্সাম্পল কি? ইউজিং অফ ইন্টারনেট বাই ডেল Amazon for maintaining business processes like online customer support, email marketing, supply chain management. আপনি আপনার যে ইউজিং অফ ইন্টারনেট বাই ডেল Amazon for maintaining business processes like online customer support যেটা আপনার আছে, অথবা মার্কেট মেইন কথা হচ্ছে ই বিজনেস is a process which involves from the initial E-business is a procedure which starts from the initial level, it goes on till end of the disbursement of the product. So এখন আপনি যখন e-business এর সাথে জড়িত as a company হিসেবে, আপনি it's not your responsibility is not only to buy and sell, it covers a lot of things. Next হচ্ছে benefits and limitations of e-business. Benefitটা কি? What is the meaning of the word benefit? Limitation-টা কি? সীমাবদ্ধতা। That means e-commerce এর যদি benefit থাকে, e-commerce এর limitations আছে। So এই e-commerce এর benefit-টা কি? গ্লোবাল রিচ। আমি এখানে বসে বিদেশে আমেরিকায় সেল করতে পারতেছি। এখানে বসে আপনি বিদেশে সেল করতে পারতেছেন, এখানে বসে আপনি বিদেশ থেকে কিনতে পারতেছেন। So businesses can operate and sell products worldwide throughout the whole world. আপনি এখানে বসে আপনি আর্জেন্টিনা থেকে একটা জার্সি কিনতে পারবেন অ্যামাজন। Cost reduction, lower operational costs due to automation and digital process. এখন ওই সাপোজ আর্জেন্টিনার একটা পারফিউম, আর্জেন্টিনার একটা খুব নাম করা পারফিউম আছে, আমি এটা চাই। আমার পক্ষে তো আর্জেন্টিনার যে পারফিউম কিনে আসা সম্ভব। আর্জেন্টিনার ওই পারফিউমের কোম্পানিটাও বাংলাদেশে এসে শোরুম ওর পক্ষে খোলা সম্ভব। কয়টা লোক থেকে কিনবে? শুধু এটা শোরুম করতে যায়, তার এস্টাবলিশমেন্টের ব্যাপার আছে, অনেক কিছু আছে, কর্মচারীর ব্যাপার আছে, অনেক কিছু। সো যখন ই বিজনেসের মাধ্যমে জিনিসটা প্রচলিত হচ্ছে, তার কিন্তু এখানে অপারেশনাল কস্ট নাই। সে কিন্তু একটা প্ল্যাটফর্মের থ্রুতে জাস্ট জিনিসটা উঠায় রাখছে, এখান থেকে জিনিসটা সেল হচ্ছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড লজিস্টিক সিস্টেমের মাধ্যমে প্রোডাক্টটা মার্কেটে এসে পৌঁছে। সো এখানে অপারেশনাল কস্টটা কেন নাই? বিকজ অফ অটোমেশন এবং ডিজিটাল প্রসেস। অটোমেশন এবং ডিজিটাল প্রসেসটা এত উন্নত হয়েছে, দ্যাট ইজ ওয়াই এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো কিছু আমি হাতে নাতে পাই, বাট একটু সময় লাগে। আচ্ছা, এখানে গ্লোবাল রিস্ক কথাটা যদি আমরা ফার্স্টে আমরা ধরি, তাহলে তো অবশ্যই কস্ট রিডাকশন তার সাথে চলে আসছে। যেহেতু আমরা এখানে বসে যদি বাইরের দেশ থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারি, তাহলে আমাদের যাতায়াত যে খরচ বা অন্যান্য যে প্রসেসিংয়ের যে খরচ সব তো সেভ হচ্ছে। না, এখানে গ্লোবাল রিচ, এখানে এই গ্লোবাল রিচ কথাটা বোঝাচ্ছে একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ। আমি সাপোজ আমি এই বক্সটা বানাই, এটাকে বলে পেন ড্রাইভ বক্স। আমি যদি গ্লোবাল রিচ বা গ্লোবালি আমি যদি বিজনেস করার সুযোগ আমার না থাকতো, তাহলে তো আমি প্রোডাক্টটা নিয়ে গ্লোবালি আমি রিচ করতে পারতাম না। আমি খালি বাংলাদেশেই 10টা 20টা এরিয়াতে আমি জিনিসটা নিয়ে কাজ করতেছি।
বা গ্লোবাল রিচের মাধ্যমে আমি অ্যামাজন বা বিভিন্ন জায়গায় আমার প্রোডাক্টটা যখন তুলে দিচ্ছি, একটা লোক মেক্সিকো থেকেও আমার প্রোডাক্টটা চাইলে কিনতে পারতেছে। দ্যাট মিনস কি আমার কোম্পানির প্রোডাক্টের মাইলেজ শুধু একটা দেশে সীমাবদ্ধ নয়, এটা ভ্যারি করতেছে, যে কোনো জায়গা থেকে যে কেউ কিনতে পারে। কারণ আপনি তো বলতে পারেন না যে অ্যামাজন তুমি ইউজ করো, এই দেশে তুমি ইউজ করবে না, বলছি হ্যাঁ একটা দেশে ইউজ করবে না, যেমন নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ায় কোনো কিছুই নাই। সো এখন আমি ই বিজনেস আমি অ্যামাজনে আনি আর ফ্লিপকার্টে আনি যাই আমি হবে না, বাট যেসব দেশে এগুলি স্বাধীনভাবে এগুলি চালানোর পারমিশন আছে, দে ক্যান অর্ডার ইট ফ্রম এনিওয়্যার। সো এই পার্সপেক্টিভ থেকে এটা ওই অর্গানাইজেশনটার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য ইটস গ্লোবাল রিচ। আর কস্ট রিডাকশনও সেম অর্গানাইজেশন পার্সপেক্টিভ থেকে, খরচটা কম হচ্ছে, স্টাবলিশমেন্ট খরচ নাই, অপারেশনাল কস্ট নাই, অ্যাডভান্সের ইস্যু নাই, ঝামেলা নাই, চুরি হওয়ার ব্যাপার নাই। শোরুমে আপনি একটা শোরুমে যখন আপনি 10টা জুতা রাখবেন, 20টা জুতা রাখবেন, আপনি দেখবেন জুতা চুরি হবে শোরুম থেকে। বা একটা খাবারের বেকারিতে যখন আপনি খাবার রাখবেন, আপনি দেখবেন এমপ্লয়িরা নষ্ট হয়ে গেছে বলে খাবারটা খেয়ে ফেলবে। অনেক কিছু এখানে হওয়ারই আছে। সো যখন এই জিনিসটা অনলাইনের মাধ্যমে ডিজিটাল হয়ে যাচ্ছে, অর্ডার হয়েই তো জিনিস যাচ্ছে, আদারওয়াইজ তো এটা হয়ে আছে। নেক্সট হচ্ছে 24/7 availability. That means online systems allow customer to access service anytime. একটা কাস্টমার যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে, প্ল্যাটফর্ম ইজ ওপেন। এখন আপনি তো অ্যামাজনে রাত 11টায় ঢুকতে গেলে তো বাধা দেয় না, রাত 11টায় ঢুকবা না, ভোর 5টায় ঢুকবা না। সো ইটস ওপেন বুক ফর ইউ। যে কোনো সময় যে কোনো আপনি পাহাড়ে বসেও আপনি অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন যদি আপনার ইন্টারনেট থাকে। স্যার 24/7 এটা বলতে যে সপ্তাহে 7 দিনই বা 24 ঘন্টা তার অ্যাভেলেবল। সপ্তাহে 7 দিন এবং 7 দিনে যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টাতেই আপনি যে কোনো সময় আপনি অর্ডার করতে পারবেন। এখানে কোনো লিমিটেশন নাই। বাট একটা শোরুম কিন্তু খুলে সকাল 10টায়, বন্ধ হয় রাত 10টায়। তার মানে কি এখানে লিমিটেশন আছে। নেক্সট হচ্ছে ইমপ্রুভড কাস্টমার সার্ভিস, কাস্টমার এক্সপিরিয়েন্স, ফাস্টার কমিউনিকেশন, ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন, পার্সোনালাইজ সার্ভিস। স্যার আপনার ফাস্টার কমিউনিকেশন, ইজি অ্যাক্সেস, আপনি যে কোনো কিছু যে কোনোভাবে, আপনি সাপোজ আপনি একটা আর্মি বুক খুঁজতেছেন যেটা বাংলাদেশে নাই, আপনি যদি অ্যামাজনে যায়, আপনি যদি লিখেন আর্মি বুক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কোথায় কি আর্মি বুক আছে চলে আসে। দ্য অ্যাক্সেস ইজ ইজি নাও। আপনি পার্সোনালাইজ সার্ভিসও চাইলে আপনি নিতে পারবেন, যে আমি এই সবুজ আর্মি বুক না, আমি লাল আর্মি বুক, এটা হচ্ছে পার্সোনালাইজ সার্ভিস। নেক্সট হচ্ছে এফিশিয়েন্ট অপারেশন, স্ট্রিমলাইন ইন্টারনাল প্রসেসেস, টুলস লাইক ERP, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো ERP-টা থাকার সুবিধাটা কি? আপনাদের যে ERP-টা আছে, সাপোজ যদি আপনাদের ERP না থাকে, যদি আপনাকে বলতো যে এই হচ্ছে একটা চ্যাপ্টারের ফটোকপি, এটা নিয়ে তোমরা সবাই ফটোকপি করে পড়ো, এখন এই ERP-টা কি? ইটস আ ওপেন বুক, ইউ ক্যান অ্যাক্সেস ইট এনি টাইম। ERP-তে ইউ হ্যাভ দ্য ইনফরমেশনস, যেটা আপনার লাগবে ইউ গেট ইট, এবং এটা আপনি পড়াশোনা করতেছেন। সো এটা কি অপারেশনটাকে এফিশিয়েন্ট করছে, ইটস নো মোর এ ম্যানুয়াল থিং। বাট আমাদের দাদা নানারা যখন পড়ালেখা করছে, তখন কিন্তু এইসব ERP বা এইসব কিছু ছিল, তখন মোটা বই ছিল, তখন কাগজ ছিল, কাগজে লিখে দিত, ওইটা তখন সবাই কপি করে নিয়ে তার ইয়ে করত। নেক্সট হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন। ডাটা ড্রিভেন ডিসিশন, এখানে যে একটু একটা জিনিস বললাম যে সাপোজ ডাটাটা কখন মানুষের লাগে। একটা গেঞ্জি, একটা জুতার দোকানের একটা ব্র্যান্ডের মালিক, জুতার, আমি একটা জিনিস ছোটবেলায় একটু অবাক হতাম যে জুতার দোকানে তো অনেক রকমের সাইজ থাকে, রাইট? 44, 44, 42, 40, 38, 36 অনেক আছে। এখন ঘটনা হচ্ছে যে কিছু ডিজাইনের প্রোডাক্ট দেখবেন বিক্রি হয়ে যায়, কিছু সাইজ বিক্রি হয় না। তার মানে কি এটা তাদের লস হয়? এই জিনিসটা তখন আমার মাথায় এলো, এটা কি হইত, কি ফেলে দিত, কি করত? থিং ইজ, সাপোজ বাটার কথা যদি বলি, বাটার সাপোজ ধরেন
এক্সপিরিয়েন্স, কাস্টমার এক্সপিরিয়েন্স বা বেসড অন দেয়ার ডাটা দে হ্যাভ, তারা জানে যে 44 সাইজের জুতা কয়জন পরে অ্যাপ্রক্সিমেটলি, 42 সাইজের জুতা কয়জন পরে, 40 সাইজের জুতা কয়জন পরে। কারণ আপনি যখন বনানীর 11 নম্বরে যে বাটা ওইখানে যখন যাবেন, মানে এই নিচে যে বাটা আছে ওইখানে যখন যাবেন, যাত্রাবাড়ি বাটায় যাবেন, ধানমন্ডি বাটায় যাবেন, সব বাটায় যখন আপনি কিনতেছেন ওদের কাছে কিন্তু একটা ডাটা আছে, রাইট? এই মাসে ধানমন্ডি থেকে 44 সাইজের জুতা কয়টা বিক্রি হয়েছে, একটা অক্সফোর্ড শু। এই মাসে একটা মহিলাদের স্যান্ডেল 44 সাইজের কয়টা বিক্রি হয়েছে। সো তাদের এই ডাটা ড্রিভেনটা কি, এটা তাদের রিয়েল টাইম একটা অ্যানালাইটিক্স তারা করতে পারে, তখন তাদের লস হয় না, তারা তখন বুঝতেছে কি দরকার, কি করতে হবে, ওই অনুযায়ী তারা স্টকে রাখে এবং এই ডাটাটা ইউজের মাধ্যমে তারা ডিসিশন নিতেছে। সো things are quite easy now. নেক্সট হচ্ছে লিমিটেশনস অফ ই-বিজনেস। ই-বিজনেসের লিমিটেশনটা কি? হ্যাঁ, এটা সীমাবদ্ধতা, ডিসঅ্যাডভান্টেজ। যেমন সাইবার সিকিউরিটি রিস্ক, vulnerable hacking, data breaches and online fraud। যে কেউ অ্যাটাক করে ডেটা ইনফরমেশন নিয়ে নিতে পারে, অনলাইন ফ্রড হতে পারে। ধরেন আপনি অনলাইনে আমাদের জুতা.com থেকে একটা জুতা অর্ডার করছেন, বিকাশে টাকা পাঠাইছেন, এখন আপনি কালকে সকালে দেখতেছেন এই আমাদের জুতা.com এর কিছুই নাই। সো এখানে অনলাইন ফ্রড হতে পারে, ডাটা ব্রিচেস হতে পারে, হ্যাকিংও হতে পারে। মাঝে মাঝে দেখবেন ওয়েবসাইট হ্যাক হয়। সো এইটা কি, এটা জিনিসটা এখানে একটা সাইবার সিকিউরিটির একটা রিস্ক থাকে। হাই ডিপেন্ডেন্সি অন টেকনোলজি। এখন ধরেন সাপোজ আগে ধরেন 2024 সালের আগস্ট মাসের দিকে মাঝে মাঝে ইন্টারনেট ছিল না। কেন ছিল না? এটা এখন আমরা কিন্তু একটা টেকনোলজির উপরে খুব ডিপেন্ডেন্ট, রাইট? যখন টেকনোলজিটা যখন লিমিট হবে বা যখন টেকনোলজিটাকে আটকানো হবে, তখন কিন্তু আমাদের ডিপেন্ডেন্সির কারণে আমরা পদে পদে আমরা বুঝতে হবে আমরা ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। আমরা চাই টেকনোলজিটা সবসময় সাথে থাকুক, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আমি সাপোজ বাসার বাজার করি চাল ডালের মাধ্যমে অনলাইনে। এখন আমি হাইলি ডিপেন্ডেন্ট অন চাল ডাল, তার মানে ইটস এ ই-কমার্স। এখন হঠাৎ করে যদি আমি দেখি যে ই-কমার্স চাল ডাল অফ হয়ে গেছে বা ই-কমার্স চাল ডালে ঢুকা যাচ্ছে না, তার মানে কি, আমাকে চিন্তা করে দেখেন, আমাকে বাজারে যে আপেল কিনতে হবে এক জায়গা থেকে, মাছ কিনতে হবে এক জায়গা থেকে, চাল কিনতে হবে এক জায়গা থেকে, মশলা কিনতে হবে আরেক জায়গা থেকে। তার মানে কি, আমাকে 4টা জায়গায় এক টাইম যাইতে হবে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে। সো আমি টেকনোলজির উপরে এমনভাবে ডিপেন্ডেন্ট যে আমি হাতের নাগালে আমি খালি আমার কার্ডে একবার মাছ অ্যাড করতেছি, একবার ডিম অ্যাড করতেছি, একবার মশলা অ্যাড করতেছি, একসাথে সব চলে আসে। সো দ্যাট ইজ আমাদের ডিপেন্ডেন্সি অন টেকনোলজি। সো যদি সিস্টেম ফেলিয়ার হয় অথবা ইন্টারনেট ইস্যুস হয়, তখন কিন্তু বিজনেসে ডিস্ট্রাকশন বা ডিসরাপ্ট হবে। যেমন চাল ডালের মতো একটা কোম্পানি, সাপোজ সে ডেইলি অনলাইনে 10 লক্ষ টাকা সেল করতেছে। একটা দিন যদি তার সিস্টেমের ফেলিয়ার থাকে, সার্ভারের ফেলিয়ার থাকে বা ইন্টারনেটে ইস্যু থাকে, তাহলে চিন্তা করেন তার কতটা লস হবে। দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্সি অন টেকনোলজি। নেক্সট হচ্ছে প্রাইভেসি কনসার্ন। প্রাইভেসি কনসার্নটা কি? হ্যান্ডলিং কাস্টমার ডাটা রিকোয়ার্স স্ট্রং সিকিউরিটি মেজার। আপনার যে ডাটাটা আছে, প্রত্যেকটা সুপার শপে আপনি দেখবেন, আপনি এখন শপ মধ্যে কিনেন, প্রিন্স বাজারে কিনেন, যেখানেই কিনেন, তারা কিন্তু আপনার ডাটাটা চায় বা আপনাকে একটা এক্সক্লুসিভ একটা কার্ড দেয়। কেন? এটা বছরে একটা ডিসকাউন্টের জন্য। সাপোজ আপনার এই প্রাইভেসি, আপনার নাম নাম্বার সে তো জানে, রাইট? এখন যদি আপনার এই ডাটাটা যদি স্ট্রং সিকিউরিটির মাধ্যমে সে সংরক্ষণ না করে, তাহলে এটা ছড়া যেতে পারে। সো এখানে প্রাইভেসি কনসার্ন ইস্যুটা ই-কমার্সে মানে ই-বিজনেসে আছে। প্রাইভেসি ইজ এ ভেরি ভাইটাল ইস্যু। এটা খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে, আদারওয়াইজ ইনফরমেশন লিক হয়ে গেলে ইট ইজ ব্যাড, মানে ইট উইল বি ওয়ার্স। নেক্সট হচ্ছে হাই কম্পিটিশন।
easier for new competitors to enter the online market. এখন ব্যাপারটা হলো অনলাইন মার্কেট ইজ ওপেন। এখন আপনি অনলাইনে আজকে উনি জুতা বেচে, কালকে উনি জুতা বেচতে চাইলে কেউ বাধা দিবে না, বাধা দেওয়ার কিছু নাই। এটাও বলবো না ইউ আর নট 18+, ইউ আর নট অ্যালাউড টু সেল শুজ। এখানে আটকানোর কেউ নাই, ইটস ওপেন প্ল্যাটফর্ম। সবাই যদি চায় আমি সবাই জুতা বেচবো, সবাই জুতা বেচবো। সো এখানে হাই কম্পিটিশন। নেক্সট হচ্ছে লিমিটেড পার্সোনাল ইন্টারাকশন। এখানে কিন্তু পার্সোনাল ইন্টারাকশন আপনার নাই, ইটস এ টোটালি টেকনোলজি ড্রিভেন ইন্টারাকশন। চ্যাটবোটের সাথে কথা বলতেছেন, চ্যাটবোট অনলাইনে অর্ডার দিতেছেন, অর্ডারটা চলে যাইতেছে কার্টে, কার্ট থেকে যখন ই কমার্স পাচ্ছে সে ডেলিভার করতেছে ওয়্যারহাউসে, ওয়্যারহাউস প্রোডাক্ট নিয়ে দিয়ে দিতেছে। এখন আপনি ধরেন চালডালে অর্ডার করলেন একটা, ধরেন 1 কেজি আপেল, চালডাল ওয়্যারহাউস থেকে ফোন দিয়ে বলে যে স্যার 4 পিস দিয়ে 1 কেজি করে দিব নাকি ছোট ছোট 10 পিস করে 1 কেজি করে দিব, এরকম কি বলতেছে না? আপনি যদি এখন ধরেন আপনি যদি নিজে কিনতেন তখন কিন্তু আপনি ধরেন বড় আপেল নিলেন 3টা, ছোট আপেল নিলেন 1টা, 4টা দিয়ে আপনি 1 কেজি বানাই। বাট আপনি যদি ওদের মাধ্যমে করেন, ইটস অন দেম, তারা কি করে, আপনার তো প্রেফারেন্স বলার তো সুযোগ নাই। সো দ্যাট ইজ লিমিটেড। এটা কেন? ইটস বিকজ অফ লিমিটেড পার্সোনাল ইন্টারাকশন। এখানে ইন্টারাকশন বলতে কি ইন্টারাকশন আছে, যখন সে প্রোডাক্টটা নিয়ে আসতেছে আপনি প্রোডাক্টটা রিসিভ করতেছেন, বিকাশ হলে বিকাশ, ক্যাশ হলে ক্যাশ। নেক্সট হচ্ছে ইনিশিয়াল সেটআপ কস্ট। এইটা একটা খুব ভাইটাল একটা জিনিস একটা এই বিজনেসের জন্য, যে প্রথমে এখানে সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার, এবং এই সফটওয়্যার এবং ইনফ্রাস্ট্রাকচারটাকে ইউজ করার জন্য যে ট্রেনিং, এইখানে একটা প্রচুর একটা বড় একটা খরচ চাই, which is a limitation for many people. That is limitation, counted as limitation. So এটা ছিল limitation of e-business. Next হচ্ছে what do you understand by media convergence? Media convergence টা কি? পড়েন। The definition of media convergence is the process by which previously separate media technologies are brought together by digitization and computer networks. মানে আগে যেসব মিডিয়া টেকনোলজি ছিল সেটাকে কম্পিউটার নেটওয়ার্কের সাথে ডিজিটাইজেশন করা হয়। একটা জিনিস আমি বলছিলাম, আগে যখন আমরা ইউজ করতাম রেডিও, একটা আলাদা রেডিও ছিল, মোবাইল একটা আলাদা মোবাইল ছিল, ওয়াকম্যান একটা আলাদা ওয়াকম্যান ছিল, আর ধরেন অ্যালার্ম ক্লক আমাদের একটা আলাদা অ্যালার্ম। এই টোটাল সব জিনিসগুলি এক হয়ে গেছে। হ্যাঁ, মানে এক হয়ে গেছে কিভাবে? মোবাইলের মাধ্যমে। এখন আমার মোবাইলে অ্যালার্ম ক্লক আছে, আমার মোবাইলে রেডিও আছে, আমার মোবাইলে অডিও সং শোনার ওয়ে আছে, আমার মোবাইলে ক্যালকুলেটর আছে। সো দ্যাট ইজ মিডিয়া কনভার্জেন্স, যে একটা প্রসেস বাই হুইচ প্রিভিয়াসলি সেপারেট মিডিয়াগুলি বা সেপারেট আইটেমস, যেটা টেকনোলজিক্যাল আইটেম, ওগুলি ব্রট টুগেদার বাই ডিজিটালাইজেশন অ্যান্ড কম্পিউটার সার্ভিস। মোবাইলে কিন্তু সবগুলি জিনিস আপনি একসাথে পাচ্ছেন, কম্পিউটার নেটওয়ার্কেও কিন্তু আপনি সবকিছু একসাথে পাচ্ছেন। আপনি চাইলে আপনি এসির রিমোটও আপনি মোবাইলের মাধ্যমে আপনি করতে পারেন। সো এখানে কি মিডিয়া কনভার্জেন্সের মাধ্যমে সকল জিনিস, এই জিনিসগুলি বিভিন্ন মাধ্যমগুলি, বিভিন্ন মিডিয়া ডিপেন্ডেন্সি জিনিসগুলি এক করে একটা ছাতার নিচে নিয়ে আসবে। সো এখানে ব্রেকডাউনটা কীভাবে করা হয়েছে বলা যায়। Number 1 is technological convergence. Different technologies come together into a single device or platform. Like smartphone combines smartphone. Smartphone টা combine করে টিভি, রেডিও, ইন্টারনেট, ক্যামেরা, গেমিং in one device. একটা ডিভাইসের মাধ্যমে। আগে কিন্তু one device ছিল না, আগে কিন্তু আলাদা আলাদা সেপারেট ডিভাইস। এখন কিন্তু একটা ডিভাইসের মাধ্যমে সবকিছু
যেমন একটা কোম্পানি সে মার্জ করছে অন্য একটা কোম্পানির সাথে বা কোলাবোরেট করছে কেন, টু কন্ট্রোল মাল্টিপল মিডিয়া টাইপ। মাল্টিপল মিডিয়া বলতে কি বোঝায়, যেমন ডিজনির মুভি স্টুডিও আছে, টিভি চ্যানেল আছে, স্ট্রিমিং ডিভাইস আছে লাইক নেটফ্লিক্স এবং ডিফারেন্ট মার্চেন্ডাইজ আছে। সো ডিজনি এই টোটাল এই ডিফারেন্ট মিডিয়াটাকে সে এক করে নিজের র্যাডারে নিয়ে আসছে। নেক্সট হচ্ছে সোশ্যাল অর অডিয়েন্স কনভার্জেন্স। অডিয়েন্স ইন্টারেক্ট এন্ড ক্রিয়েট কন্টেন্ট অ্যাক্রস প্ল্যাটফর্ম। অডিয়েন্স মানে কি, আমি আপনি কোনো অডিয়েন্স, আমরা ক্রিয়েট করতেছি কন্টেন্ট এবং বিভিন্ন মাধ্যমে কন্টেন্টটাকে আমরা ছড়াচ্ছি। যেমন ফ্যান, আমি ধরেন একটা ফ্যান, আমি একটা শোয়ের ফ্যান, আমি এখন টুইটারে আমি সাপোজ শোটা নিয়ে কিছু বলতেছি, আমি ফেসবুকে শোটা নিয়ে একটা মেম, কালকে যেন কে জানি বললেন না মিম দেখলে ভালো লাগে বা কিছু কেউ একজন বলছিল মনে আছে, অথবা আমি ভিডিও ইউটিউবে পোস্ট করতেছি। তার মানে কি, আমি সোশ্যাল অডিয়েন্স কনভার্জেন্সের মাধ্যমে আমি ডিফারেন্ট মাধ্যমে টেকনোলজিক্যাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার সাইটে আমি ইন্টারেক্ট করতেছি এবং মানুষের কাছে ইনফরমেশনগুলি ছড়াই দিচ্ছি। দ্যাট ইজ সোশ্যাল অর অডিয়েন্স কনভার্জেন্স। এটা একজন একটু পড়েন, সামনে চলে আসেন, এখন আপনি চলে আসেন। হ্যাঁ দাদা, কটা করে ফিল আপনি যখন ওই চেয়ারটা নিয়ে সামনে এনে বসতে পারেন, বসে করতে পারেন। হ্যাঁ, বাট জোরে পড়তে হবে যেন সবাই বুঝতে পারে। এটা হচ্ছে কেস স্টাডি 1, ঠিক আছে? পড়েন। Totally Fun Toys is Case study 1. Fun Toys is a retail business. Fun Toys is a retail business. Retail business টা কি? খুচরা ব্যবসা। পড়েন। Totally Fun Toys is a retail business specializing in unique educational toys for children. Initially, the company aimed to operate solely online but faced resistance from vendors. Resistance মানে হচ্ছে বিরোধিতা। মানে টোটাল ফান টয় একটা রিটেল বিজনেস, খুচরা ব্যবসায়ী, যারা স্পেশালাইজেশনটা কোথায়, যে তারা ইউনিক এডুকেশনাল টয়েস বানায় যেটা বাচ্চারা ইউজ করে। সো ইনিশিয়ালি কি হয়েছে, কোম্পানিটা সোললি পুরোপুরি অনলাইন নির্ভর ব্যবসা করতে চাইছে, বাট তারা এটার ক্ষেত্রে বিরোধিতা, তাদের যে ভেন্ডর বা সাপ্লায়ারদের থেকে একটা বিরোধিতা ফেস করছে। কেন? তারা অনলাইন বিজনেস মডেলের সাথে তারা আনকমফোর্টেবল। পড়েন এবার। To address these concerns, Totally Fun Toys established a physical store before gradually moving their business online, ensuring better cooperation with their suppliers. সো কি হয়েছে, এই কনসার্নটাকে মাথায় নিয়ে যে তারা যে অনলাইনে ব্যবসা করতে তাদের ভেন্ডররা ইন্টারেস্টেড না, এর আগে ফিজিক্যাল স্টোর তারা আগে একটা ফিজিক্যাল স্টোর দিল। কেন দিল? তারা অনলাইন স্টোরে যাওয়ার আগে একটা ফিজিক্যাল স্টোর দিয়ে তারা কাজ শুরু করলো, এরপরে তারা অনলাইন স্টোরে গেল, এনশিওরিং বেটার কোঅপারেশন উইথ দেয়ার সাপ্লায়ার। তার মানে কি, তখন সাপ্লায়াররা বুঝবে যে ফিজিক্যাল স্টোর যেটা, এখান দিয়েও সেল আসতেছে, এখন যখন অনলাইনে যাব এটার থেকে একটা সেল আসবে, তখন সাপ্লায়াররা বা ভেন্ডররা বুঝবে সেল বাড়বে, ওটা লস নেই। As the online business grew, Totally Fun Toys encountered significant inventory management issues. The company had focused primarily on marketing and customer acquisition for their online store while neglecting the operational adjustment needed to handle increased sales.
This led to confusion between the inventory supplies for the in-store and online operations, resulting in delays in fulfilling customer order. হ্যাঁ, সো যখন অনলাইন ব্যবসাটা গ্রো করছে তখন টোটাল ফান্ড বাই কি করছে ইনকাম সিগনিফিকেন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইস্যু। ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাছে সে ইস্যু ফেস করছে। কারণটা কি ছিল? ইনিশিয়ালি কোম্পানিটা মার্কেটিং এবং কাস্টমার কিভাবে বাড়ানো যাবে, অ্যাকুইজিশন করা যাবে, তার চিন্তা ছিল এইটা কোম্পানিটা। মানে ওইটার উপর বেশি ফোকাস করে এটা খেয়াল করতে পারে। While regulating the operational adjustment, তারা অপারেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রোডাক্ট কয়টা আছে না আছে, সাপ্লাই কি আছে না আছে, এইটা নিয়ে তারা চিন্তা করে নাই, যেটার কারণে সে এই যখন হঠাৎ করে অর্ডার বেড়ে গেছে তারা এটা কন্ট্রোল করতে পারে না। This led to confusion between inventory supplies for the in-store and online operation. এখন in-store এক রকমের ইনভেন্টরি, অনলাইনে এক রকম ইনভেন্টরি, একটা কনফিউশন দাঁড়ায় গেছে। রেজাল্টটা কি হয়েছে? ডিলে হয়েছে কাস্টমার এন্ডে প্রোডাক্টটা যাওয়ার ক্ষেত্রে। To solve these challenges, Totally Fun Toys separated their online and in-store operations, allowing them to manage inventory more efficiently. They also introduced an affiliate marketing program to expand their online presence. Moving forward, the company should focus on improving the efficiency of their e-commerce strategy through data mining to understand customer needs and building stronger supply chain alliances with vendors. ওকে, সো কি হয়েছে এই চ্যালেঞ্জটাকে সলভ করার জন্য টোটাল ফান্ড কি করছে? দে সেপারেটেড देयर অনলাইন এন্ড ইন স্টোর অপারেশন। দুইটা আলাদা ইনভেন্টরি, অনলাইনটাকে আলাদা করে নিয়ে গেছে, ইন স্টোরটা আলাদা। অনলাইনের অপারেশন একরকম, ইন স্টোরের অপারেশন একরকম। অ্যালাইন দ্যাম টু ম্যানেজ ইনভেন্টরি মোর এফিশিয়েন্টলি। এখন অনলাইনে যদি একটা পুতুল 10টা থাকে, স্টোরে একটা পুতুল 5টা থাকতে পারে, বাট এটা বেসড অন দেয়ার আইডিয়া যে কোথায় কোনটা কয়টা লাগবে, তারা এভাবে জিনিসটা শিখেছে। দে অলসো ইন্ট্রোডিউসড অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম। তারা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামকে ইন্ট্রোডিউস করছে টু এক্সপ্যান্ড দেয়ার অনলাইন প্রেজেন্স। মুভিং ফরওয়ার্ড, অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে এটা পরে বুঝিয়েছি। মুভিং ফরওয়ার্ড, দ্য কোম্পানি শুড ফোকাস অন ইমপ্রুভিং দ্য এফিসিয়েন্সি অফ দেয়ার ই-কমার্স স্ট্র্যাটেজি থ্রু ডাটা মাইনিং। মুভিং ফরওয়ার্ডের কথা চিন্তা করলে কোম্পানিটা কি করতে হবে? দে শুড ওয়ার্ক অন ইমপ্রুভিং দ্য এফিসিয়েন্সি অফ দেয়ার ই-কমার্স স্ট্র্যাটেজি। ই-কমার্স স্ট্র্যাটেজিটাকে কিভাবে আরো সুন্দর করে সাজানো যায়, এটি কাজ করতে হবে। কিভাবে? থ্রু ডাটা মাইনিং। ডাটা মাইনিংটা কি? অনেক তথ্য থেকে যে একটা নির্দিষ্ট তথ্য বের করে নিয়ে সাপোজ এটা আমি লিখে নিই, বাংলা একটি ডাটা মাইনিংটা হলো ইটস এ প্রসেস যেখানে বিপুল পরিমাণ there are a lot of information and data. From that, the most important information are taken down. যে এখন দেখলো যে ডাটা মাইনিং এর মাধ্যমে স্টোরটা দেখলো যে তার 100 রকমের খেলনা আছে, 100 রকমের খেলনা থেকে সে দেখলো 10 রকমের খেলনা অনেক চলছে। সো সে ডাটা মাইনিং করে তথ্যটা নিল যে এই 10 রকমের খেলনা চাইলে আমার অনলাইন হোক বা স্টোরে হোক এনশিওর করতে হবে। সো সে এই ডিসিশনটা কিভাবে আসতে পারলো? ডাটা মাইনিং এর মাধ্যমে। ডাটা মাইনিং তাকে ওই তথ্যটা দিল যে তুমি সব খেলনাতেই ফোকাস করো,
বাট এই 10টা খেলনা তোমাকে অবশ্যই রেভিনিউ থাকতে হবে। জেনারেট করতে হেল্প করতেছে বা তোমার বিক্রির ক্ষেত্রে হেল্প করতেছে। তো তুমি ফোকাস করো এই 10টা খেলনায়, বাকিগুলিও রাখো, বাট এই 10টাকে মোস্ট ইম্পর্টেন্ট করো। সো এটা কিভাবে হচ্ছে, ইট ইজ হ্যাপেনিং থ্রু ডাটা মাইনিং। ওকে, সো এখন এক্সাম্পল অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হইল, সাপোজ ইউ রান এ ব্লগ and share links to Amazon products, share links to Amazon product there. আপনি একটা ব্লগ চালান, ওই ব্লগে আশপাশে আপনি অ্যামাজন প্রোডাক্টসের বিভিন্ন লিঙ্ক বা অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশন আপনি শেয়ার করেন। অ্যামাজন প্রোডাক্টসে 10% ডিসকাউন্ট, ওয়ালটনের প্রোডাক্টে 15% ডিসকাউন্ট। সো আপনার ব্লগের আশপাশে ওয়ালটন রিলেটেড কিছু ইনফরমেশন থাকে। সো যখন ওই বিষয়টা এরকম, আপনার ব্লগটা সাপোজ আপনি লিখছেন ই বিজনেসের উপরে একটা ব্লগ, বা সাপোজ আপনি ইউর ফেভারিট টিচার সম্পর্কে আপনি একটা ব্লগ লিখছেন। ব্লগে আপনি কিছু লিঙ্ক রাখছেন, লিঙ্কটা হচ্ছে ওয়ালটনের, লিঙ্কটায় ক্লিক করলে ওয়ালটনে চলে যায়। এরকম আছে না কিছু অনলাইনে? ঢাকা ট্রিবিউনের নিউজ যখন অনলাইনে পড়বেন, উপরে দেখবেন চারপাশে কিছু ডাটা থাকে, বাংলা লিঙ্কের এত, এই 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 মোবাইল অপারেটরের এই 5G 4G টিপ দিলে কিন্তু ক্লিক করলে দেখবেন আপনি ওই ওদের ইয়েতে চলে যাবেন। সো যেটা হচ্ছে, আপনি একটা ব্লগ লিখেন, এই ব্লগে আপনি অ্যামাজন রিলেটেড প্রোডাক্টের বিভিন্ন লিঙ্ক বা ইয়ে শেয়ার করেন। যখন সামওয়ান বাইজ, এখন আমি ব্লগ লিখলাম, আপনি এই ব্লগটা গেছেন, আপনি ব্লগে যে অ্যামাজনে ক্লিক করছেন, অ্যামাজনে ক্লিক করে আপনি ওই লিঙ্কটায় ঢুকছেন, ঢুকে ওইখান থেকে আপনি একটা অ্যামাজনের একটা প্রোডাক্ট কিনছেন। সো এখন অটোমেটিক্যালি ইনফরমেশনটা অ্যামাজন অ্যাক্সে চলে যাচ্ছে। সো তখন ওই অনুযায়ী অ্যামাজন আপনাকে একটা সার্টেন কমিশন দিবে। কেন দিবে? কারণ ওই প্রসেস থ্রুতে যেহেতু আপনি কিনছেন এবং আপনি যেহেতু অ্যামাজনকে আপনার ব্লগে প্রমোট করতেছেন, অ্যামাজন ইজ গিভিং ইউ এ সার্টেন পার্সেন্টেজ। সো দিস ইজ কল্ড অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম। বুঝতে পারছেন? স্যার আরেকটু ইজি করে দিতে এখানে বিষয়টা খুব সিম্পল। আপনি ফেসবুকে হোম পেজে যখন যাবেন, আপনি দেখবেন বাম পাশে ডান পাশে অনেকগুলি অ্যাড থাকে। হ্যাঁ, ধরেন ডান পাশে চাল ডালের অ্যাড আসছে, বাম পাশে সেল বাজারের অ্যাড আছে। এখন হচ্ছে আপনি ধরেন চাল ডালের সাথে ফেসবুকের একটা এমইউ আছে, যে ফেসবুক বলবো যে আমি আমার হোম পেজের ডান পাশে আমি তোমার এই মার্কেটিং এই টুলসগুলি বা লিঙ্কগুলি দিব, বাট এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ কোনো জিনিস কিনে আমাকে একটা পার্সেন্টেজ দিতে হবে। দ্যাট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। স্যার তাইলে এই যে টয় যে কোম্পানিটা, ওটা কি আরেকটা কোম্পানি ইয়া দিয়ে রাখছে? না না না, এইটার সাথে এটা কোনো সাথে এটার কোনো সম্পর্ক আমি জাস্ট এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর এক্সাম্পল রাখতে চাচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিং ওরা ওদের বিজনেস পার্সপেক্টিভ ওই জিনিসটাকে ওদের মধ্যে ইউজ করছে, ওই সম্পর্কে এখানে কিছু লেখা না। এক্সাম্পল অফ ডাটা মাইনিং কি? ব্যাংক অ্যানালাইজ, এই এক্সাম্পলটা দেখেন, এ ব্যাংক অ্যানালাইজ ইজ কাস্টমার্স ট্রানজ্যাকশন ডাটা টু আইডেন্টিফাই হুইচ কাস্টমার্স ডিলে ইন রিপেইং লোন। আপনি যখন একটা ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আপনি একা লোন কিন্তু নেন না, 100 জনের এরকম আছে যারা লোন নেয়। সো ব্যাংকের কাছে একটা ডাটা আছে, কে জানুয়ারি মাসে লোন নিচ্ছে, কে মার্চ মাসে লোন নিচ্ছে, কে জুন মাসে লোন নিচ্ছে, কে জুলাই মাসে লোন নিচ্ছে। সো ব্যাংকের কাছে যখন এই ডাটাটা আছে, এই ডাটার মাধ্যমে সে আইডেন্টিফাই করতে পারতেছে কোন কাস্টমারগুলি ডিলেতে লোনটা পে করছে বা কোন কাস্টমারগুলি লোনগুলি পে করতে চাচ্ছে না, রিপে লোন করতে চাচ্ছে না। সো ইনফরমেশনটা আপনি কিভাবে পান? ডাটা মাইনিং এর মাধ্যমে আপনি ইনফরমেশনটা পাচ্ছেন।
যে কেসটা পড়ালাম, কেসটা তো বুঝছেন রাইট? কেসটাতে এখানে দুইটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন এক হচ্ছে, হোয়াট চ্যালেঞ্জেস ডিড টোটালি ফান্ড টয়েস ফেস ডিউরিং দ্য ট্রানজিশন টু অ্যান অনলাইন বিজনেস মডেল। সে যখন অনলাইন বিজনেস মডেলের নীতিতে চলে গেছে তখন সে কি কি চ্যালেঞ্জটা সে ফেস করছে এবং সেটাকে সে কিভাবে অ্যাড্রেস করে আগিয়ে গেছে। সো চ্যালেঞ্জ টোটালি ফান্ড টয়েস ফেস ডিউরিং দ্য ট্রানজিশন টু অ্যান অনলাইন বিজনেস মডেল। মানে টোটালি ফান্ড টয় একটা ফিজিক্যাল স্টোর বেজ একটা কোম্পানি, সে অনলাইনে গেছে, অনলাইন প্ল্যাটফর্মে যখন সে চলে গেছে তখন সে কি কি চ্যালেঞ্জ ফেস করছে, এই চ্যালেঞ্জটা ফেস করে এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করে সে কি কি করছে। নাম্বার ওয়ান চ্যালেঞ্জেস, নাম্বার ওয়ান হচ্ছে ল্যাক অফ ই কমার্স এক্সপিরিয়েন্স। যেহেতু তার একটা ফিজিক্যাল স্টোর, তার ব্যবসা ফিজিক্যাল স্টোর নির্ভর, তার মানে তার ই কমার্সের উপরে তার কোনো এক্সপিরিয়েন্স নাই বা এক্সপার্টাইজ নাই। সো দ্য কোম্পানি হ্যাড বিন অপারেটিং মেইনলি থ্রু ফিজিক্যাল রিটেল স্টোর, সো এমপ্লয়িজ অ্যান্ড ম্যানেজমেন্ট ল্যাক এক্সপিরিয়েন্স ইন অনলাইন সেলস, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়েবসাইট ম্যানেজমেন্ট। আর একটা কোম্পানি যদি সেলটা হয় তার দোকান নির্ভর, তাহলে তার কি দরকার আছে? অনলাইন সেল, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করে। এই জন্য সে চিন্তা করে নাই। সো এখন যেহেতু তারা অনলাইনে যাচ্ছে, তারা কি করছে? তারা এই জিনিসটা সিচুয়েশনটাকে অ্যাড্রেস করছে কিভাবে? দে প্রোভাইডেড স্টাফ দ্য রিকোয়ার্ড ট্রেনিং, হায়ার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট and partnered with an experienced web development company who develops website to create a user-friendly online platform. Next হচ্ছে technological and logistical issues. So যখন টোটাল ফান্ড টয় অনলাইন প্ল্যাটফর্মে যাবে, মুভিং টু অনলাইন প্ল্যাটফর্ম, তাদের এই ওয়েবসাইটের ফাংশনালিটিটা পারফেক্ট হইতে হবে যখন তারা ব্যবসাটাকে অনলাইনে নিচ্ছে। সো এখানে অনলাইন পেমেন্টের ইস্যু থাকে, অনেকে অনলাইনে প্রোডাক্ট কিনবে রাইট, বিকাশে পেমেন্ট করবে, কার্ডে পেমেন্ট করবে, তার মানে অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম লাগবে, ইনভেন্টরি ট্র্যাকিং লাগবে, অনলাইনে ট্র্যাকিং থাকতে হবে, 10টা খেলনা আছে, কোন খেলা কত পিস আছে, কোন খেলনা কত পিস আছে। সো এইখানে অল অফ দিস ওয়ার চ্যালেঞ্জ, কারণ তাদের কোম্পানিটা ছিল কি একটা স্টোর ভিত্তিক কোম্পানি, এখন তারা অনলাইনে যাচ্ছে। সো এখানে সলিউশনটা কি? দে ইমপ্লিমেন্টেড অ্যান ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম তারা স্টার্ট করছে, সিকিউর পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কি সে জানতে পারছে তার প্রোডাক্ট যখন কেউ কিনছে কিভাবে কিনছে, বিকাশে কিনতেছে নাকি কার্ডে কিনতেছে, এবং এটার মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশনটাও স্মুথ হবে অ্যান্ড রিয়েল টাইম স্টক আপডেটটা হবে। নাম্বার 3 customer trust and engagement. হ্যাঁ, তিন নাম্বারটা এখানে করেছে মানে কাস্টমার ট্রাস্ট অ্যান্ড এনগেজমেন্ট। Customers were used to shopping in store. কাস্টমাররা হ্যাবিচুয়েটেড ছিল শপিং করার স্টোরের মাধ্যমে, and were hesitant to buy toys online without seeing them physically. কিছু কাস্টমার থাকে যারা অনলাইন নির্ভর চাইলেও পছন্দ করে না, কারণ তাদের হিসাবটা কি থাকে যে আমি দোকানে যে একটা জিনিস দেখবো, দেখে হাত দিয়ে দেখবো, ভালো লাগবে, এটা মনে হওয়াটা কোনো খারাপ কিছু না। কারণ আপনি অনলাইনে আপনাদের মা খালা বাবা যখন দেখবেন কেউ কোনো কিছু অর্ডার করতেছে, একটা প্রোডাক্ট অনলাইনে দেখবেন এক রকমের ছবি, আসবে যখন প্রোডাক্টটা হাতে তখন দেখবেন অন্যরকম কালার। কারণ কি এখানে যখন অনলাইনে একটা প্রোডাক্ট সে ছবি দিচ্ছে, সে যখন ছবি দিবে সে হাইয়েস্ট ছবি দিবে, সবচেয়ে হাই কোয়ালিটির ছবি, বাট আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন ইউ গেট টু সি দ্য রিয়েল কালার অফ দ্য প্রোডাক্ট, তখন আপনি মন খারাপ হয়। সো এই কারণে কিছু মানুষ অনলাইন
এই অনলাইন কেনাকাটাকে প্রাধান্য দেয়। সো এখানে সলিউশন কি? টোটালি ফান্ডওয়াইজ বিল্ড ট্রাস্ট থ্রু ডিটেইল প্রোডাক্ট ডেসক্রিপশন। টোটাল ফান্ডওয়াইজ কি করছে, সে তার প্রোডাক্টগুলি যে দিচ্ছে অনলাইনে ডিটেইল একটা ডেসক্রিপশন দিচ্ছে, হাই কোয়ালিটি ছবি দিচ্ছে, রিয়েল টাইম ছবি দিচ্ছে, ভিডিও দিচ্ছে, কাস্টমার রিভিউগুলি দিচ্ছে পাশে, এন্ড রিলায়েবল ডেলিভারি সার্ভিসগুলি দিচ্ছে। যেমন সে যদি কেউ যদি বুধবারে অর্ডার করছে, সে বলছে যে একদিনের মধ্যে প্রোডাক্ট আনতে পারবে, তাই হয়েছে, সে একদিনে পাইছে। দে অলসো ইন্ট্রোডিউস অ্যান ইজি রিটার্ন পলিসি। ইজি রিটার্ন পলিসি কি? কারো যদি কোনো প্রোডাক্ট নিয়ে অসন্তুষ্ট থাকে তাহলে সে রিটার্ন করতে পারছে, দ্যাট ইজ ইজি রিটার্ন পলিসি। নেক্সট হচ্ছে ইনক্রিজড কম্পিটিশন অনলাইন। The online toy market was already crowded with big players like Amazon and Walmart. The online toy market was already crowded with big players like Amazon and Walmart. So Amazon এবং Walmart এর মতো চাই এই প্ল্যাটফর্মগুলি এর অলরেডি অনেক দিন ধরে অনলাইনে এই কাজগুলি করতেছে, খেলা বেচা। সো এই কারণে কি হয়েছে, টোটাল ফান্ডওয়াইজ কি করছে, তারা একটা নিশ মার্কেটিং এর ইয়ে করছে। নিশ মার্কেটিংটা কি? সেলিং ইউনিক থিংস, এডুকেশনাল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি টয়েস দ্যাট ওয়ার ইজি টু ফাউন্ড অন লার্জ রিটেল স্টোরস অ্যান্ড ইউজ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনস টু রিচ টার্গেটেড অডিয়েন্স। এখন টয় অনেকেই বেচে, ওরা ফোকাস করছে কি ইউনিক টয়, এডুকেশনাল টয়, ইকো ফ্রেন্ডলি টয়, যেটা পরিবেশের লার্জ রিটেল স্টোরে পাওয়া যায়। এবং তারা ওইটাই কাস্টমারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে বা ক্যাম্পেইনের মাধ্যমে রিচ আউট করার চেষ্টা করছে যারা ওই রকমের টয়েস পছন্দ করে। মেইনটেনিং কাস্টমার সার্ভিস কোয়ালিটি। সো মেইনটেনিং কাস্টমার সার্ভিস কোয়ালিটি হচ্ছে the company's in-store personal service was difficult to replicate online. এই কথাটা মানে কি? Maintain service customer quality. The company's in-store personal service was difficult to replicate online. আপনি যখন একটা ফিজিক্যাল স্টোরে একটা দোকানে যাচ্ছেন, ওইখানে আপনাকে সেলসম্যানরা বা সেলস যারা লোক আছে তারা যেভাবে আপনাকে গাইড করবে বা যেভাবে তারা আপনাকে যেভাবে প্রায়োরিটি দিবে, অনলাইনে কিন্তু সেম হোল সার্ভিসটা দেওয়া ইজ নট দ্যাট ইজি পসিবল। এটা অনলাইনে হইতেছে, ইটস অ্যাবাউট ক্লিক অনলি। আপনি অনলাইনে জুতা চয়েস করতেছেন, আপনি 44 লিখতেছেন, আপনি অ্যাড্রেস দিচ্ছেন, চাইলে ইটস নট পসিবল। সো এখানে কি করছে, কি পসিবল, তারা চ্যাট সাপোর্ট দিছে, লাইভ চ্যাট, ইমেল অ্যাসিস্ট্যান্স দিছে। একটা অর্ডার করছেন, ইমেলের মাধ্যমে অর্ডার কনফার্ম হয়েছে। ও ইন্টারেক্টিভ সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের মাধ্যমে প্রোডাকশনটা আপনি জানতে পারছেন এবং এইভাবে তারা একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করছে। সো এখানে সামারিটা হচ্ছে টোটালি ফান্ডওয়াইজ ফেস চ্যালেঞ্জেস সাচ অ্যাজ lack of online expertise, technical setup, customer trust issues and heavy competition. They overcome কিভাবে করছে, by training staffs, improving technology, building customer confidence, focusing on niche product and maintaining excellent online support. নিচেটা দিয়ে ঠিক করে নিচে দিয়ে গেলে সমস্যা না। হ্যাঁ, তারপরে কি হয়েছে, নেক্সট হচ্ছে ফার্দার স্টেপস টু এনহ্যান্স দেয়ার ই-কমার্স স্ট্র্যাটেজি। তাদের ফার্দার স্টেপস গুলি কি ছিল, তাদের ই-কমার্স স্ট্র্যাটেজিটাকে আরো আপগ্রেড করার ক্ষেত্রে। Number 1, integrate omni-channel features. Omni-channel কথাটার অর্থ কি জানেন? অনলি চ্যানেল
অমনি চ্যানেল অমনি করছিলাম একটা। অমনি বলতে গেলে যেমন মানে অমনিপোটেন্সিয়াল মানে মানুষ হচ্ছে সর্বমুখ প্রাণী, সব ধরনের খাবার খায়, ঠিক ওরকম কিছু একটা চ্যানেল, যে চ্যানেলে অমনি চ্যানেল বলতে যে ইট অ্যালাউস কাস্টমার্স টু বাই অনলাইন অ্যান্ড পিক আপ ইন স্টোরস অ্যাজ ওয়েল। সো একটা কাস্টমার অনলাইনে একটা জিনিস কিনতে পাচ্ছে, সে স্টোরে যাও জিনিসটা, তার মানে কাস্টমারটার ক্ষেত্রে সব রকমের সুবিধাই অ্যাভেলেবেল। আপনি দেখবেন এখন কিছু লেদার ব্যাগের কোম্পানি আছে অনলাইনে, বা কিছু জামা কাপড়ের কোম্পানি আছে, এদের কোনো শোরুম নেই। এদের কিন্তু আপনি যদি বলেন আমি শোরুমে যে দেখতে চাই প্রোডাক্টটা, তারা বলবে যে পারবে না, আমরা অনলাইন আমরা অনলাইন বেস পেজ, আমরা প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের থ্রুতে পাঠাবো, আপনি প্রোডাক্টটা দেখবেন, ভালো না লাগলে আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে দিন, সমস্যা নেই, কিন্তু আপনাকে ডেলিভারি কস্টটা আপনার বহন করতে হবে। সো এখানে কি এটা ইটস এ হ্যাসেল, রাইট? এখন প্রোডাক্ট সে পাঠাবে, প্রোডাক্টটা আমি দেখবো, দেখে আমি সাপোজ ভালো লাগলো না, আবার আমি ডেলিভারি কস্ট দিব। সো এটা একটা হ্যাসেল। সো এইটা যখন আপনার অমনি চ্যানেল থাকবে, তখন আপনার এই জিনিসটা আপনি এই প্রবলেমটা ফেস করবেন। অফার ইজি অনলাইন রিডার্স। অমনি চ্যানেল মানে কি হচ্ছে আমার নিজস্ব মানে লজিস্টিক ইয়ে থাকে না, অমনি চ্যানেল হচ্ছে আপনার যে প্রোডাক্টটা, এটা আপনি অনলাইন হোক অফলাইন হোক যে কোনো মাধ্যমে ইটস অ্যাভেলেবল ইন অল প্ল্যাটফর্মস। আপনি দোকানে যেও কিনতে পারবেন, আপনি অনলাইনে অর্ডার করলে আপনার বাসায় পৌঁছায় দিবে, আপনি অফলাইনে ফোন করে বললেও আপনার প্রোডাক্ট এসে পৌঁছায় দেবে। কি বলবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে আর ইয়ে না, সমস্যা নেই, নেক্সট ক্লাসে বলবো। পেন রেস্ট